অক্টোবর মাসের শুরু। ভোর হলেও রাজশাহী শহরে লোকজনের চলাচল দেখা যাচ্ছে। কেউ প্রাতভ্রমণে বেরিয়েছে, কেউ বা অন্যান্য কাজে। ওই তো অদূরে হাই তুলে চাওয়ালা তার টং খুলছে। টঙের বাইরে দাঁড়ানো দুজন মধ্যবয়স্ক লোক। তারা চাওয়ালাকে তাড়া দিচ্ছে, আরে মিয়া তাড়াতাড়ি করো, তোমার চা ছাড়া সকাল যে জমে না। এক দুটো রিক্সা দেখা যাচ্ছে, কিন্তু যাত্রীর অভাবে তারা আলস্য সময় পার করছে। দুইজন টুকটাক কথা বলছে আর ধরনীর বুকে আলো ফোটা দেখছে। ভোর প্রায় 6টা। বাস কিছুক্ষণ আগে রাজশাহীর মূল শহরে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নামলো নাহিয়ান। তার পুরো নাম নাহিয়ান নীরব। ভার্সিটি কিংবা যেখানেই থেকেছে সবাই তাকে নাহিয়ান সম্বোধন করে। একমাত্র বাড়িতেই তার ডাকনাম নীরব। এই সুন্দর শীতল আলোয় তাকে ফুরফুরে দেখানোর কথা, কিন্তু তার চোখে মুখে অবাধ বিরক্তি। নাহিয়ানের পেছনে তার দুই বন্ধুও নেমেছে। একজন এখনো ঘুমে ঢুলুঢুলু। নাহিয়ান এদের দিক থেকে নজর ঘুরিয়ে ধপাধপ পায়ে রাস্তার ওপারে চলে যায়। নাহিয়ানের রাগ দেখে দুই বন্ধু ছুটে যায়। রুবেল শহীদ দুজনেই ছুটে যায় নাহিয়ানের পেছন পেছন। আরে নাহিয়ান দাঁড়া, এভাবে ফেলে যাচ্ছিস কেন? নাহিয়ান ওদের দিকে ফিরেও তাকালো না। সে সোজা সদ্য খোলা টঙের দিকে এগিয়ে যাচ্ছে। খাওয়ার মতো কিছু বাসি রুটি, কলা এগুলোই পায়। চাওয়ালা বলে ওঠে, কেক রুটিগুলো কালকেরই, নতুন আইব 7টার পরে, এগুলাই খাইবেন নি। নাহিয়ান একটা কলা নিতে নিতে বলল, এনার্জি বিস্কুট দিন 1 প্যাকেট। চাওয়ালা চা বানানোর ফাঁকে তাই দিল। নাহিয়ানের দেখা দেখি বন্ধুরাও কলা নিল। রুবেল বলল, 3 কাপ চা দাও তো মামা। কলা খেতে খেতে নাহিয়ানের প্যাকেট থেকে একটা এনার্জি বিস্কুট নিতে চাইল, কিন্তু নাহিয়ান তা সরিয়ে ফেলে। তা দেখে শহীদ বিরক্ত হয়ে বলল, আরে আমি জানতাম নাকি যে হিমালয় পাহাড় দেখা যাবে শীতের সময়ে? জানলে তো এখন বগুড়া যেতাম না। নাহিয়ান মুখ ফিরিয়েই দাঁড়ানো। রুবেল বলল, তোর এই বেশি বেশি রাগ আমার একদম ভাল লাগে না। মানুষ তো না জানতেই পারে, তাই না? অবশেষে নাহিয়ান মুখ খুলল। যে মানুষ জানে না, তার কি দরকার ছিল বোকার মতো আমার 2টা দিন নষ্ট করার? আমার টিউশনি যে এদিক দিয়ে মিস হয়ে গেল, তার দায়ভার কে নেবে? শহীদ শুনেছে বগুড়ার এক গ্রাম থেকে নাকি মাউন্ট এভারেস্ট কিংবা হিমালয় পাহাড় দেখা যায়। ভ্রমণ পিপাসু 3 বন্ধু তাই দিক ভুলে ছুটে যায়, কিন্তু দেখা যায় সেরকম কিছুই না। ওই শীতের সময় হুটহাট খুব ভোরের দিকে দেখা যায়, তাও সম্ভবত বানোয়াট। বাতাসের কথা শুনে সব বন্ধু ধরা খেয়ে গেছে। শহীদ বোকার মতো হাসলো। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, যাক, আমরা অন্তত বগুড়ার গ্রাম ট্রামগুলো তো ঘুরে দেখেছি। তার চেয়েও বড় কথা বগুড়ার দই, আহ ভাই, এখনো মুখে লেগে আছে। 2 বান্ডেল এনেছি, বাসায় দিতে পারবো। রুবেল বলল, তোরই যা লাভ, বাড়ি তোর এখানেই, অথচ আমার আর নাহিয়ানের বাড়ি তো বাংলাদেশের আরেক প্রান্তে। নাহিয়ানের বাড়ি তো ঢাকাতে, তো কি দূরে না? নাহিয়ান এদের কথায় কান না দিয়ে তার মোবাইল চালু করলো। চালু করতেই দেখলো মায়ের কল। তাকে চিন্তিত দেখালো। 2 দিন সে নেটওয়ার্কের বাইরে ছিল। গ্রামের দিকে একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না। নাহিয়ান ভেবে চিনতে কলা খেতে খেতে তখনই মাকে কল দিল। মায়ের খোঁজ খবর নিল। চা খাওয়া শেষ হতেই বন্ধুদের ফেলে সে বাড়িতে চলে গেল। আজ 10:30টায় তার ক্লাস। এখন বাসায় গিয়ে 2 ঘন্টার জন্য ঘুমিয়ে নেবে। নাহিয়ান এসে পৌঁছায় এক 3তলা পুরাতন বিল্ডিং এর সামনে। বাড়ির উঠানে এক মধ্যবয়সী লোক নরম রোদ পোহাতে পোহাতে চা খাচ্ছেন। ভদ্রলোকের নাম কাদের। দুজনে চোখাচোখি হতেই নাহিয়ান সালাম দিল। ভদ্রলোক সালামের উত্তর দিয়ে বললেন, কোথা থেকে ফিরলে সকাল সকাল? 2 দিন ধরেও দেখি না। জি, বগুড়ার দিকে গিয়েছিলাম, আপনাদের জন্য দই এনেছি। ভদ্রলোক খুশি হলেন এই কথা শুনে। কিছুক্ষণ কুশল বিনিময় করে নাহিয়ান নিচতলায় এক ঘরের তালা খুলে ঢুকে পড়ল। 2টি ছোট ছোট ঘর, সে একাই থাকে। নাহিয়ানের এক স্বভাব খারাপ আছে, সে আবল তাবল খেলেই তার পেট খারাপ হয়ে যায়। এছাড়া তার মতো পরিচ্ছন্নতা পছন্দ করা মানুষ মেসের অপরিষ্কার ব্যাপারগুলো বিশেষ পছন্দ করে না। তার জ্বালা বলা যায় সবকিছুতেই, এজন্য তার ব্যবস্থা করে থাকতে হয় ভাড়া বাসায়, যার সম্পূর্ণ খরচ মশিউর সাহেব সামলান। ভদ্রলোক কাদের মশিউর সাহেবের পরিচিত মানুষ, বলা চলে ওনাদের গলায় গলায় ভাব। যখন শুনলেন নাহিয়ান বাসা খুঁজছেন, তিনি তাকে এখানে থাকার প্রস্তাব দিলেন। সেই থেকেই নাহিয়ান ব্যাচেলর হয়ে এখানে। অথচ কেউ ব্যাচেলরকে বাসা ভাড়া দিতে চান না। অবশ্য তার এমনিতেও কোনো খারাপ অভ্যাস নেই, মেয়ে মানুষের থেকেও দূরে দূরে থাকে। নিবিড় নাহিয়ান 2 ভাইয়ের এই একদিক থেকেই সাদৃশ্য। গোসল সেরে আসতেই পারিবারিক ছবিটার ওপর নজর পড়ল তার। দীর্ঘশ্বাস ফেলল সে। কবে যে ঈদের ছুটি পাবে আর ছুটে যাবে প্রিয় বেলতুলিতে। কতদিন পুরনো বন্ধুদের সাথে ক্রিকেট ফুটবল খেলা হয় না। শুনেছে ক্যারামেরও দোকান হয়েছে বাজারে। এলাকাতে উচ্চস্বরে গান বাজানো হচ্ছে। এসব গান বাজনার জন্য অতিষ্ঠ এলাকাবাসী। গান ছেড়েছে ওকে জাবির। তার জোরে গান শুনতে ইচ্ছে করছে, এজন্য সে সাউন্ড বক্স ভাড়া করে এনেছে। লোকের মনে মোটামুটি ভয় আছে জাবিরের প্রতি, এজন্য ঝামেলা এড়াতে কেউ তাকে কিছুই বলে না। এবারও কেউ কিছু বলার সাহস করলো না, শুধু চেয়ে চেয়ে দেখে নিজ নিজ কাজে চলে যাচ্ছে। জাবির এই ব্যাপারটা দারুণ উপভোগ করছে। সে মূলত মৌকে তার মনের অনুভূতি বোঝাতে এইরকম শব্দ করে গান ছেড়ে রেখেছে। সে বোঝাতে চায় মৌকে ভালোবেসে সে কতটা খুশি। এদিকে মৌয়ের আগামীকাল পরীক্ষা, এজন্য সে ভর দুপুরে পড়তে বসেছিল।
কিন্তু এই গান বাজনার জ্বালায় অতিষ্ঠ হয়ে কানে হাত চেপে আছে সে। এশা তো গানের তালে তালে নাচছে। জুনায়েদ বাড়ি নেই, সে স্কুল থেকে ফিরবে শেষ বিকেলে। মৌ বিরক্ত হলে পর্দার আড়াল থেকে অদূরের মাঠের দিকে তাকালো। পরপর রাগ গিয়ে ঝাড়লো এশার ওপর, দুম করে এশার পিঠে এক ঘা বসিয়ে দেয়। এতে তো এশা কাঁদলই না, উল্টো মৌকে খামচি দিয়ে পালায়। রিমঝিম বাড়িতে নেই, তার চাকরি জীবন শুরু হয়ে গেছে। জাবির যখন হাতের অঙ্গিভঙ্গি করে দলের ছেলেদের সাথে তাল মেলাতে ব্যস্ত, তখন হুট করে কোথা থেকে নিবিড় এলো। এসে কোনো কথা ছাড়াই সাউন্ড বক্সের মূল সংযোগ বন্ধ করে দিল। হঠাৎ গান বন্ধ হয়ে যাওয়ায় জাবির যার পর নাই বিরক্ত হলো। পেছন ফিরে দেখলো নিবিড় শক্ত মুখে দাঁড়ানো। জাবির কখনোই নিবিড়ের সাথে লাগে না, এবারও লাগলো না। দুজনের চোখাচোখি হলো। নিবিড় শক্ত গলায় বলল, এটা ভদ্রলোকের এলাকা, গান বাজনা করার হলে দূরে কোথাও গিয়ে করো, আর যেন কোনো শব্দ না শুনি। বলেই নীরব হুমকি দিয়ে নিবিড় চলে গেল। জাবির কটাক্ষ করে বলল, যে নেবি সাব, আপনি যা কইবেন। বিকেলে নিবিড়দের বাড়ি মৌয়ের কাজ পড়েছে, সেজন্য সে বের হয় হাতে কিছু খাবার নিয়ে। কিন্তু পথিমধ্যেই তার রত্নার সাথে দেখা হয়। রত্না বেশ সুন্দরী মেয়ে। সে সর্বদা নিজের সৌন্দর্য প্রকাশ করতে পছন্দ করে, আধুনিকতা পছন্দ করে। বেলতুলিতে একমাত্র সেই চুল কিছুটা কৃত্রিম রং করিয়েছে। আর নয়তো অন্য মেয়েদের বাড়িতে কেউ শখ করে চুল রং করাতে চাইলে তাকে ঝাঁটাপেটা করা হয়। রত্না মৌয়ের থেকে 2 বছরের বড়, তাই তাকে নাম ধরেই ডাকলো। মৌ তার ডাক অদেখা করতে পারল না, বিনয়ের সাথে দাঁড়ালো। জি আপু, কোথায় যাচ্ছ? সেইনাদের বাড়ি। নিবিড়দের বাড়ির কথা শুনে রত্নার চোখ মুখ পাল্টে যায়। সে মুখভঙ্গি অদ্ভুত করে বলল, আমি যাচ্ছিলাম কামরুলের খোঁজ করতে, কিন্তু পাচ্ছি না ওকে। তুমি যেহেতু যাচ্ছই, নিবিড়কে একটু আমার চিঠিটা পৌঁছে দিবে। দিলে খুবই উপকার হতো। বুঝতে পারছো, বিয়ের আগে হবু শ্বশুরবাড়ি যাওয়াটা কেমন দেখায় না? ওনাকে কতদিন চিঠি লিখবো ভাবছিলাম, কিন্তু লিখতে বসার সময় হয়ে উঠছিল না। মৌয়ের কেন যেন মনে হলো রত্না কথাগুলো বাড়িয়ে বলছে। কিন্তু মৌয়ের সাথে এভাবে বাড়িয়ে তাকে বোঝানোর তো দরকার নেই তার নিবিড়ের সাথে বিয়ে ঠিক, কিংবা তাদের মাঝে গভীর সম্পর্ক। সে আগে থেকেই জানে, রত্নাকে একবার অভিনন্দনও জানিয়েছে। আগে নিবিড় ভাই বলতো, এখন মৌয়ের সামনে খুব রসিয়ে নাম ধরে ডাকা হচ্ছে। সবই বুঝতে পারছে সে, খুব স্বাভাবিকও। তবে তাকে দিয়ে চিঠি পাঠানোর মানে কি? মৌ না করতে পারলো না। চিঠিটা হাত বাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে, থ্যাঙ্কস, বলবে রত্না আপু তার উত্তরের অপেক্ষায়। শেষ কথাটুকু বলে রত্না লজ্জা পাওয়ার ভান করলো, কিন্তু মৌয়ের মধ্যে কোনো রূপ ভাবান্তর দেখা গেল না। মৌ চুপ করে মুন্সিবাড়িতে চলে যায়। দরজার মুখে সোফিয়া খানমের সাথে দেখা। মৌ খাবার আর চিঠি ধরিয়ে দিয়ে বলল, রত্নাপু পাঠিয়েছে নিবিড় ভাইয়ের জন্য। রত্নার নাম শুনে খুশি হয়ে যান সোফিয়া খানম। চিঠিটা উল্টে পাল্টে বলল, যাক, কাজের আছো, আমি দিয়ে দেব। সোফিয়া খানম প্রায়ই মৌয়ের থেকে মুখ ফিরিয়ে নেন, তবে আজ রত্নার চিঠির জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে। অবিশ্বাস্য। মৌ মুখ ফিরিয়ে চলে আসার সময় কি ভেবে দাঁড়ালো। পরপর পিছে ফিরে ওপরে তাকাতেই দেখলো বারান্দায় নিবিড় দাঁড়ানো, তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই। চোখে চোখ পড়তেই নিবিড় গলা উঁচিয়ে বলল, বাড়ি যা, গেট অব্দি না পৌঁছানো পর্যন্ত আমি দাঁড়িয়েছি। আজকের দিনটা মৌয়ের খারাপ যাচ্ছে। একে তো আজ তার পরীক্ষা ভালো হয়নি, তার উপর হাফসার আশিককে নিয়ে বাড়াবাড়ি তার একদম ভালো লাগছে না। মেয়েটা সারাদিন আশিকের গুণগান করে চলে। মৌ শুনতে চায় না বলে পরীক্ষার পর থেকে এখনো অবধি তার সাথে কথা বলেনি। যখন বাড়ি যাওয়ার জন্য হাফসার জন্য অপেক্ষা করছিল, তখন দেখে অদূরে হাফসা আশিকের সাথে ফিরছে। কি আশ্চর্য! বসে বসে মৌ ভাবলো তার দিন খারাপের কারণ কি। তার হুট করেই মনে পড়ে গেল সকালের ঘটনা। তাড়াহুড়ো করতে গিয়ে রিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গিয়েছিল। নিবিড় বাজারের দিকে ছিল। সে ব্যাপারটা লক্ষ্য করে তখনই রিকশা থামিয়ে দেয়। এদিকে তার ওড়নার অর্ধেক চলে গেছে চাকায়। অথচ একাডেমিক বইয়ে এমন ডুবেছিল যে এই ভয়াবহ ব্যাপারটা মৌ খেয়ালই করেনি। তখন নিবিড় এসেই কতক্ষণ মৌকে বকাঝকা করলো। তার বকাঝকা কি আর ভালো মানুষের হবে? কথাবার্তা সব সময় বলবে একদম গা জ্বালানো। তার কানে বেশি বিঁধেছে 2টি লাইন, রাস্তাঘাটে যখন চলতেই পারিস না কেন বের হোস? তোদের মতো বেকুব মেয়েদের বের হওয়ার কি দরকার, অন্ধ কোথাকার। অপমানে তার মুখ থমথমে হয়ে গেছিল। আশেপাশের মানুষ কজন তাকে ঘুরে ঘুরে দেখছিল। একজন মধ্যবয়সী আঙ্কেলও হতাশ হয়ে বললেন, কত যে বলি ওড়না সামলে বসবে, ওরা কথাই শোনে না। মূলত এটাই তার খারাপ দিনের সূচনা। মৌ দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকালো। তীক্ষ্ণ রোদে ঠিকমতো চাইতে না পারায় চোখে জল জমে যায়। দ্রুত নিচের দিকে তাকিয়েই আবারও জাবিরকে দেখলো এক দোকান থেকে চাঁদা তুলছে। দুর্ভাগ্যবশত এখানে বাস থামিয়েছে যাত্রী উঠানোর জন্য। কি মুসিবত! জাবিরের সঙ্গে তার 2 চেলা আছে, রিপন আর মঞ্জু। এদের সে বিচ্ছিরি বকা দেয়। এই 3 জন তার জীবন হারাম করে তুলেছে পুরো। ওরা দেখার আগেই মৌ দ্রুত ওড়না দিয়ে ভালো করে মুখ ঢেকে নেয়। সৌভাগ্যক্রমে ওরা এদিকে চাইলেও চিনতে পারেনি। জাবির বিশ্রী গালি ছুড়ে দোকানির উদ্দেশ্যে বলল, তুই টাকা দিবি নাকি এক রাইতে তোর দোকান পোড়ামো? দোকানদার এবার আর ঝামেলা করতে চাইলেন না। চুপচাপ টাকা দিয়ে দিতেই রিপন বলল, এই তো সোজা কথা শুনলে তো আমগো জাবির ভাইয়ের মুখটা আর খারাপ করানো লাগতো না। হুদাই খাল কাইটটা কুমির ডেকে আনস।
মঞ্জু এদিকে না চেয়ে বাসের দিকে তাকিয়ে আছে। বলল, ভাই চলেন, ভাবিরে খুঁজি। আরে না, ভাবি তখন কলেজে থাকবো। জাবির বলল, দিলি তো রাগটা নষ্ট করে, এর মধ্যে মৌয়ের নাম নিলে আমি কি আর রাগ করে থাকতে পারি? মঞ্জু হাসতে হাসতে বলল, আমাকে ভাই একেবারে সিনেমার সাচ্চা প্রেমিক। মৌয়ের ভয় কাটলো বাদ ছাড়ার পরপরই। জাবির যে ভয়াবহ মানুষ তা আর জানার বাকি নেই। এই ছেলে খুনও করার স্পর্ধা রাখে। নয়তো মৌয়ের খুব ইচ্ছে করে কথা শুনিয়ে দিতে, কিন্তু এতে যদি হিতে বিপরীত হয়। মা বলেন, মেয়ে মানুষের সাহস যেখানে সেখানে দেখাতে নেই, সেটা নিজের ওপরই চরম বিপদ ডেকে আনে। রাস্তাঘাটে বুদ্ধি মাথায় নিয়ে হাঁটতে হয়। রিমঝিমকে সে একবার বলে দিয়েছিল জাবিরের কথা। রিমঝিম তাকে বলেছিল, ঝামেলাকে যত এড়িয়ে চলা যায়, কখনো আগ বাড়িয়ে লাগতে যাবি না, ওরা গুন্ডা টাইপ। আজ একজনের পিছে ঘুরছে, আবার কাল অন্যজনের পেছনে। আজকের জন্য কাল নষ্ট করিস না। মৌ বড় আপার ভক্ত, বড় আপা যা বলবে তাই হবে। তার তো ইচ্ছে করছে বাস থেকে নেমে রিক্সা ধরে হাসপাতালের দিকে চলে যেতে, আপার হাত ধরে হাসপাতালে ঘুরে বেড়াতে, মানুষের দুঃখ শুনতে। কিন্তু টিউশনির কথা মনে পড়ায় তার আর ইচ্ছাটা পূরণ হলো না। টিউশনিটা আর্থিক সমস্যায় পড়ে নেওয়া নয়, অনেকটা নিজের জন্যই। সে শখের কিছু কিনতে চাইলে বাবা মার কাছে টাকা চাইতে পারে না। তার কেমন যেন বিব্রত অনুভব হয়। উল্টো এখন সে টিউশনি নেওয়ার কারণে নিজের শখের পাশাপাশি বাকিদের টুকটাক উপহার দিতে পারে, এতেই তার দারুণ স্বস্তি হয়। এই তো কিছুদিন আগে মেলা থেকে এশাকে একটা পুতুল আর জুবাইরকে ফুটবল কিনে দিয়েছে। অথচ মা নিষেধ করেছিলেন ওদের যেন এসব কিছুই না কিনে দেওয়া হয়। মৌ কিনে দেওয়ায় সে রাতে তার ভাত বন্ধ ছিল। জুবাইর অবশ্য চুপি চুপি তার ভাগের গরম দুধ মৌয়ের জন্য তুলে রেখেছিল। অথচ কে বলবে, এই তিন ভাই বোন রোজ ঝগড়াঝাটি লেগেই থাকে। বাড়ি ফিরে কোন রকমে ভাতটা খেতে গিয়ে বিষম খেলো। রাজিয়া শেখ বকাঝকা শুরু করলেন, কতবার বলেছি অধৈর্য হয়ে খাবি না। এই বকার দোষটাও মৌ নিবিড়কে দিল। শুনেছে 15 দিনের ছুটিতে এসেছে, এখনো 15 দিন শেষ হচ্ছে না কেন? কি আশ্চর্য। রিমঝিম লাঞ্চ ব্রেকে বাইরের দিকে যাচ্ছিল, তখনই তার হঠাৎ দেখা হয় প্রণবের সাথে। রিমঝিমকে অ্যাপ্রন পরা দেখে অবাক হয়। হাসপাতালে জয়েন করলে কবে? প্রণব তাদের বেলতুলিরই, বয়স নিবিড়ের সমান সম্ভবত। রিমঝিম বিনয়ের সাথে বলল, জি ভাইয়া, 1 তারিখ থেকে। আপনি এখানে যে? নানুর হঠাৎই শরীর খারাপ হলো তো ভোরবেলায়, তখন নিয়ে এসেছি। এখন ভালো আছে, আল্লাহ রহমত করেছে। রিমঝিম অবাক হলো, ফজু নানু কি হয়েছিল? কোন ওয়ার্ডে আছে? ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, তুমি যে কাজে যাচ্ছ যাও, আমি যাই নানুকে খাবার দিয়ে আসি। আমি আসবো না? ধন্যবাদ, তুমি যাও। রিমঝিম পিছু ডাক দিল, প্রণব ভাইয়া শুনুন। প্রণব দাঁড়ালো, পিছু ফিরে তাকালো। বলো রিমঝিম। আব্বা অনেকদিন ইলিশ খেতে যাচ্ছে, বাসায় আগামীকাল পাঠিয়ে দিতে পারবেন? শুনেছি আপনারা বাজারে 2 দিন যাবত ইলিশ উঠাচ্ছেন। প্রণবের বাবা বাজারে মাছ নিয়ে বসেন। মাছওয়ালা নামে তার ভীষণ নামডাক, মাছ তার ভীষণ পছন্দের। এজন্য একদিন তিনি বাজারে মাছ নিয়ে বসে গেলেন। সেই থেকে তার পুরো দমে মাছ ব্যবসা চলছে। সকালের সময়টা মাছ বিক্রি করেন, আর দুপুরের পর ওনার চালের গুডাউন কিংবা অন্যান্য ব্যবসা দেখেন। মোটামুটি বেশ উচ্চবিত্তের তারা। কেউ এক কথায় বুঝবেই না মাছ বিক্রেতা কি করে বড়লোক হতে পারে। প্রণব বলল, আচ্ছা আমি পাঠিয়ে দেব। আর কিছু প্রয়োজন? রিমঝিম ভাবলো, এশা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তাই রিমঝিম বলল 1 কেজি চিংড়ি মাছও। বিকেলে মৌ ভেবেছিল ঘুমিয়ে তার মন ভালো হবে, কিন্তু তখনই কারেন্ট চলে গেল। বিরক্তিতে কপাল কুঁচকে যায়। যেই উঠে বসেছে এমন সময়ই এশা ছুটে এসে বলল, আপু আপু, বাইরে না জুতাচোর খেলা হবে। জ্যোতি আপু, ঋতু আপু তোমাকে ডাকছে, চলো খেলতে। জুতাচোর? সপ্তাহখানেক খেলা হয় না। এই খেলা প্রায় খেলে তারা, তাদের বাড়ির পাশের মাঠেই। এখানে প্রায় ছেলেরা ক্রিকেট খেলে, তবে মাঝে মধ্যে এলাকার মেয়েরাও এই মাঠ কবজা করে নেয়। সম্ভবত আজও মাঠ মেয়েদের দখলে। মৌ দেরি করলো না, চোখে মুখে পানি দিয়ে ওড়না নিয়ে চলে গেল। খেলা খুব জমলো তাদের। মাঠে খেলতে আসা ছেলেরা ব্যাট বল নিয়ে দূরে দাঁড়িয়ে তারা খেলতে চায়, তাদের নাকি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। জ্যোতি হচ্ছে মেয়েদের গ্রুপের লিডার, এবার ইন্টারে পড়ছে। সে গলা উঁচিয়ে ধমকালো ওদের, কাট কাট গলায় জানিয়ে দিল খেলা শেষ না হওয়া অবধি কোনো ছাড়াছাড়ি নেই। তার তেজি কণ্ঠের সাথে কেউ পারল না সে এখানে ঝগড়াটে নামে পরিচিত কিনা। মৌ শুরুর দিকে ভয় পাচ্ছিল জাবিরকে নিয়ে, যদি জাবির চলে আসে ওকে যে বিশ্বাস নেই, যেভাবে ইপটিজিং করে বেড়ায়। তবে সে যতদূর জানে এই দিকটায় তার আসার বারণ আছে। খুব সম্ভবত আশেপাশের বাড়িওয়ালারা তাকে সতর্ক করেছে। তবে জাবির প্রায় বাড়ির পেছনের দিকে রাস্তায় আসে, মৌয়ের জন্যই। তবুও কোথাও না কোথাও ভয় থেকে যায়। কিন্তু খেলার মাঝে যেই ঢুকে গেল তখনই সে সবকিছু ভুলে বসেছে। সেই নাও আজ খেলছে, সৌভাগ্যক্রমে মৌয়ের দলে পড়েছে। সেই না দারুণ ছুটতে পারে, নিঃসন্দেহে কয়েকবার স্কুলের প্রতিযোগিতায় দৌড় খেলায় জিতেছে। রত্না তাদের সাথে খেলছে না, সে বড় মানুষের মতো মহিলাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখছে। কি প্রয়োজন খেলাধুলা করে অস্থির হওয়ার? খেলার মাঝ দিয়ে বিপত্তি ঘটলো এশাকে নিয়ে, সেও খেলবে। এক প্রকার জেদ চেপে বসেছে, সে খেলবেই, কিন্তু বড়দের মাঝে সে খেলতে পারবে না। মৌ খেলার মাঝে এশাকে বোঝাতে চাইল, এরপর ধমকালো, কিন্তু এশা স্বভাবতই ভীষণ জেদি।
সে একদম কয়েকটা জুতা হাতে নিয়ে পালালো রাস্তার দিকে। মৌ হাতে জুতা তুলে পেছন পেছন ছুটছে। সে রেগে এসার দিকে জুতা ছুঁড়ে মারতেই ভুলবশত সে জুতো গিয়ে লাগলো নিবিড়ের গায়ে। নিবিড় তখন সেই পথ দিয়ে যাচ্ছিল। মৌ নিবিড়ের ভয়ে কিনা কে জানে সে পিছঢালা রাস্তায় পা মচকে পড়ে গেল।